সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। রাজনীতির বিবিধ প্রসঙ্গ নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, রয়েছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একদম শুরুতেই ভূমিকা ছাড়াই যে কথা বলছিলাম প্রিন্স ভাই, যে বিবিধ রাজনৈতিক প্রসঙ্গ এবং বিএনপির প্রসঙ্গে এসেই যাই। বিএনপির দলের নেতৃত্ব কার হাতে, এমন কিছু সংবাদও আজকে দু একটা সংবাদপত্রে দেখেছি। একই সঙ্গে জোটে তাদের মতানৈক্যেরও কিছু কিছু আভাস কোনো কোনো সংবাদ প্রতিবেদন দিচ্ছে। আর নির্বাচনের পরে তো বিভিন্নমুখী সমালোচনা আপনারাও নিজেদের করছেন, সরকারি দলও আপনাদের করছেন। এই প্রেক্ষিতে কি অবস্থায় আছে বিএনপি? আসলে ওই যে একটা কথা আছে না, যে হাতি আপনার কাদায় আটকে গেলেও চামচিকাও লাথি মারে, কিন্তু হাতে তো মরলেও এখন আমার কাছে মনে হচ্ছে যে একটি সাজানো পাতানো এবং একটি ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মনে হয় সেরকম একটি জায়গায় নিয়ে এসছে। এখন বিএনপির পরামর্শদাতার মনে হয় অভাব নাই। এখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি দলের নেতারা তো আছেই, তাদের অনুগত বুদ্ধিজীবীরাও আছেন, এবং ইদানিংকালে আমরা কিছু কিছু মিডিয়াকেও দেখছি যে বিএনপিকে পরামর্শ দেওয়া। আমার কাছে প্রিন্স ভাই সংবাদ প্রতিবেদন আছে প্রায় 4 পৃষ্ঠার প্রিন্ট আউট, পুরোটাই বিভিন্ন উপদেশে ভরা। আমি আসলে এগুলো হচ্ছে যে আপনার ধরেন গত 30শে ডিসেম্বর বাংলাদেশের নির্বাচনের নামে যে নিকৃষ্ট প্রহসন হয়ে গেল, নিষ্ঠুর প্রহসন হয়ে গেল, সেই নিকৃষ্ট এবং নিষ্ঠুর প্রহসন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এই বিএনপির মানে তথাকথিত এই পরামর্শকদের আবির্ভাব ঘটেছে। এবং আমি তাদেরকে সবিনয়ে বলতে চাই যে বিএনপির নেতৃত্ব কার হাতে, এই গবেষণা করার আগে তারা যেন গবেষণা করেন যে বর্তমানে রাষ্ট্রের নেতৃত্ব কার হাতে, বাংলাদেশের রাষ্ট্রের নেতৃত্ব আজকে কার হাতে, এটা নিয়ে আজকে প্রধানমন্ত্রী আছেন, প্রেসিডেন্ট আছেন, এটা দৃশ্যত। যাই হোক, আমি এই বিষয়ে আজকে আলোচনা করতে চাই না। আমি শুধু বলতে চাই যে এই যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যেটা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করলাম, এবং জানেন আমাদের দাবি ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন পুনর্গঠন ইত্যাদি ইত্যাদি, অনেক 7 দফা দাবি ছিল। আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলাম এই দাবিগুলো নিয়ে সংলাপের। প্রধানমন্ত্রী আমাদের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে ডেকেছিলেন। সেই সংলাপ 2 দিন 3 দিন ব্যাপী হয়েছে, ঘন্টার পর ঘন্টা হয়েছে। সেখানে আমরা অনেক যুক্তি দিয়ে অনেক কথা আমরা উত্থাপন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য সেই সংলাপগুলো ব্যর্থ হয়েছে, মানে কোনোটাই গৃহীত হয় নাই। সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন ওনার উপর আস্থা রাখতে, উনি একটি ভালো নির্বাচন করতে চান, এবং নির্বাচন সংক্রান্ত যা যা প্রস্তাব আছে আমাদেরকে বলেছিলেন যে নির্বাচন কমিশনে দেওয়ার জন্য। আমরা আজকে বলতে পারি নির্দ্বিধায় যে আমরা প্রতারিত হয়েছি, রাজনৈতিক দলগুলো প্রতারিত হয়েছে, জনগণ প্রতারিত হয়েছে। এবং এই নির্বাচন কমিশন নামক যে একটি প্রতিষ্ঠান আছে, এটা সরকারের আজ্ঞাবহ তো বটেই, একটি তলবিবাহক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কারণ এই নির্বাচন কমিশনকে এই নির্বাচন নিরপেক্ষ করার জন্য আমরা যে প্রস্তাব দিয়েছিলাম, আমি বলতে পারি আজকে হলফ করে একটি প্রস্তাবও আমলে নেওয়া হয়নি। প্রশাসনকে নিরপেক্ষ করা থেকে শুরু করে আপনার বিভিন্ন প্রস্তাব নেওয়া দিয়েছিলাম, তারা করেনি। আসলে সেই প্রস্তাব তারা গ্রহণ করতে পারেনি, কারণ এই নির্বাচন কমিশনও সেই ব্লুপ্রিন্টের অংশ হিসাবে কাজ করেছে। এই ব্লুপ্রিন্টটা হলো কি, বাংলাদেশের মানুষকে দেখাবে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, কিন্তু মানুষের ভোটের অধিকার থাকবে না। এবং সেইখানে আমি শেষ করি, আমি 2 মিনিটে শেষ করছি, তারপর আপনি আসেন। তারপর সেখানে বলা, আমরা দেখেছি যে এই যে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এগুলি নিয়োগ করার ক্ষমতা কার ছিল? ছিল নির্বাচন কমিশনের। কিন্তু নির্বাচন কমিশন জানেই না, নির্বাচনের শিডিউল ঘোষণার আগেই এই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এক পর্যায়ে বলা যায় যে ওই সব ব্যক্তিদের ডিএনএ টেস্টের মতো টেস্ট করিয়ে তারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সমর্থক, এরকম লোকগুলোকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এমনকি ওই কেন্দ্রের চা পানি যারা আনবে তারা কারা, তারা ওই আওয়ামী ঘরানার লোক হতে হবে, এরকম লোককে সিলেক্ট করে তারা কি মানে তালিকা তৈরি করে এসছে। আমরা ওই তালিকা পরিবর্তনের জন্য আমরা ঢাকা বাংলাদেশ নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারকে বহুবার আমরা বলেছি, লিখিতভাবে দিয়েছি, মৌখিকভাবে বলেছি, তারা সেটা পরিবর্তন। এখন কি হবে প্রিন্স ভাই, এখন কি হবে বলতে দেন, এখন আসবো। এখন ওই প্রিজাইডিং অফিসাররাও, তার মূল দায়িত্বটা ছিল প্রিজাইডিং অফিসারদের,
তারাও এক পর্যায়ে অসহায় হয়ে গেল। নির্বাচনের আগের রাত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে যেভাবে আপনার ব্যালট পেপার সিল মেরে ব্যালট বাক্সে ভরে সেই নির্বাচনের দিন একটি নির্বাচনের নামে একটা নাটক বা প্রহসন সাজানো হলো, সেই প্রিজাইডিং অফিসাররাও কেউ কেউ কিন্তু হতবাক। বাংলাদেশটা কিন্তু ছোট দেশ, এই দেশে কেউ কারো আত্মীয়, কেউ কারো বন্ধু, কেউ কারো পরিচিত। এখন আস্তে আস্তে কথাগুলো বের হচ্ছে। এবং একটি গবেষণা প্রতিষ্ঠান আপনি দেখেছেন গতকালকে গবেষণার তাদের টিআইবি তারা বলেছে যে 33% আপনার ইয়েতে ভোট আসনে আপনার আগের রাত্রে নাকি ভোট দেওয়া হয়েছে। তাদের হিসাবে প্রায় 200টি আসনে, কিন্তু আমাদের হিসাবে আরো বেশি আসনে এই আগের রাত্রে ভোট কাটা হয়েছে। একটু শুনে আসুন ওনাদের কাছে। আমি শেষ করি, আপনি বলছেন এখন কি আজকে যে নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, বাংলাদেশের মানুষ এটা ক্ষুব্ধ, হতাশ। আজকে আমি বলবো এই ক্ষুব্ধ হতাশ হয়ে লাভ নাই। আজকে আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে। আজকে যারা ভোট ডাকাতি করলো, জনগণের ভোটের অধিকারটা যারা কেড়ে নিল এবং ভোটের নামে যারা প্রহসন এবং মানে নিকৃষ্ট প্রহসনের সৃষ্টি করলো, তাদের বিরুদ্ধে আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে। কাসেম ভাই, যেটা উনি বললেন যে অনেকটা শোককে শক্তিতে পরিণত করবার মতো যে জনগণকে তার দ্বারা যারা সমর্থক আছেন, কিন্তু উনি যে কথাগুলো বলেছেন এটা একটা নিষ্ঠুর প্রহসন এবং প্রচুর পরামর্শ গজিয়েছে বিভিন্ন দিক থেকে, যারা বিএনপিকে বিভিন্ন ক্ষেত্রে বলা চলে যে ভলান্টারিলি উপদেশ দিয়ে যাচ্ছেন। কিন্তু উনি যেটা বলেছেন যে তারা প্রতারিত হয়েছেন, তারা মনে করেছেন যে যে আশা তারা রেখেছিলেন, আস্থা তারা রেখেছিলেন, সেটা তারা পাননি। যদি আপনি ধন্যবাদ নিউজ 24 এর দর্শকবৃন্দকে। আমি আমার বক্তব্যের আগে আমি প্রিন্স সাহেবের কথার উত্তর দিতে চাই। উনি যেভাবে কথাগুলি বলেছেন, আমরা প্রেস ব্রিফিং আকারে প্রতিদিন এই কথাগুলি শুনি বিভিন্ন মিডিয়াতে, কিন্তু মিডিয়ার প্রেস ব্রিফিং আর সারা বাংলাদেশে 300 আসনে 40,100 ভোট কেন্দ্রে এবং প্রায় 2 লক্ষাধিক বুথে নির্বাচন করা অন্য জিনিস। প্রথমত উনি যে কথাটা বলতে যাচ্ছেন, আমরা মনে করি আমাদের প্রায় 10,40,00,000 ভোটার, যার প্রায় 80% ভোটাররা এই নির্বাচনে ভোট দিয়েছেন। এবং আমরা এই ঢাকায় বসে বা আমাদের এলাকায় বসে আমরা বিভিন্ন চ্যানেলে, আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে চিত্র দেখেছি, বয়স্ক ভোটাররা, মহিলা ভোটাররা, নতুন প্রজন্মের প্রায় 2 কোটি ভোটার যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, এই বাস্তবতার সাথে ওনাদের বক্তব্যের কোনো মিল নাই। একটা প্রসঙ্গ উনি তুলেছেন যে একেবারে ডিএনএ টেস্ট করবার মতো করে আপনারা ইঞ্জিনিয়ারিং করেছেন। ওনারা শুনেন, আমরা তো বলি বিএনপি একটি বড় রাজনৈতিক দল, আমরা অস্বীকার করি না। ওনারা দীর্ঘদিন বিভিন্নভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। এবং আরো যদি স্পষ্ট করে বলি, 2008 সালের পর আমাদের নির্বাচনী আইন, আরপি এবং বিধিমালা একটা ব্যাপক পরিবর্তন এসেছে, সেটা তো বিএনপির সাইড ছিল এবং অর্থাৎ সকল রাজনৈতিক দল এটার সাথে ছিল। আমি একটা কোশ্চেন করতে, আমাদের বর্তমান আরপির পরিবর্তন 2008 সালে যেটা পরিবর্তন হয়েছে, পরে যেটা পরিবর্তন হলো, পরে যেটা নির্বাচনের আগে, এই নির্বাচনের আগে খুব অল্প পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সেটা কার পরামর্শ হয়েছে? না, সেটা আপনারা মতামত দিয়েছিলেন। আমাদের কোনো মতামত না, না, আপনারা মতামত দিয়েছিলেন। দিয়েছি, সংগ্রামে দিয়েছিলেন, আমলে নেওয়া হয় নাই। আমাদের একটা মতামতে ঠিক আছে, আইন বিধিমালা ওই জায়গায় আছে ধরে নিলাম। কিন্তু আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের দলের কাছে। আপনারাও দীর্ঘদিন অনেকগুলি নির্বাচন করেছেন, নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন, বিরোধী দলেও ছিলেন, আপনারা এই নির্বাচনী আইন মেনে আপনি যে অনেকগুলি কথা বললেন, কোন একটা জায়গায় নির্বাচনী আইন মেনে অভিযোগ করেছেন? অবশ্যই, অবশ্যই আপনারা করেছেন। 2-3 অভিযোগ একসাথে নিয়ে একটা না না না। আচ্ছা, নির্বাচন কমিশনে সকাল বিকাল নির্বাচনে জেনে থাকেন, আমরা করেছি। আপনি জানেন যেদিন নির্বাচন অনুষ্ঠিত হবে সেদিন সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনি প্রিজাইডিং অফিসারকে জানাবেন। হ্যাঁ, আপনি তো বলতে পারেন প্রিজাইডিং অফিসার আমারটা আমলে নিল না, নাও নিতে পারে। আপনার বাসায় আপনি সহকারী রিটার্নিং অফিসারের কাছে যাবেন যে আমার এই কেন্দ্রে এই সমস্যা হয়েছে, আপনারা জান নাই। দল্লাম রিটার্নিং অফিসার টিউনের পদমর্যাদা, সেটা আপনারা বলতে যাচ্ছেন আপনাদের মতো আপনাদের রিটার্নিং অফিসারের কাছে। শুনেন, নির্বাচন কমিশন তো সারা বাংলাদেশ নির্বাচন কমিশন না, প্রশাসনের মধ্যে থেকে এদেরকে বানানো হয়। এই যে 7 লক্ষাধিক কর্মকর্তা এবং 7 লক্ষাধিক আইন শৃঙ্খলা, এরা কি নতুন ভাবে নেওয়া হবে? নেবে নির্বাচন কমিশন? নেবে না। আপনারা কোনো একটা ফোরামে, হ্যাঁ, রিটার্নিং অফিসারের পরে আপনারা কিন্তু নির্বাচন কমিশনও এমন কোন চিঠি দেন নাই যে সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে। বহু চিঠি দেওয়া হয়েছে, না না, আমার চোখে পড়ে নাই। আমি নিজে গিয়েছিলাম, আমার আসলে আপনি গিয়েছেন, আপনারা কোনো রিসিভ কপি দেখাতে পারেন না। দেখাতে পারবো। সেটা না করে
পারবো? আপনারা রাজনীতিকে বক্তব্য দিচ্ছেন এই দেশের ভোটারদেরকে, গায়ের জোরে অনেক কথা না, বলা যায়। আমি তো স্পষ্ট তো বলতে যাচ্ছি, কাসেম আপনারা ভাই, দেখান। কাসেম ভাই, উনি একটা কথা বলেছেন যে আপনারা যে লোকগুলোর কথা বললেন যে কর্মকর্তাদের নিয়োগ, সেটা কি এরকম ঠিকুজি বের করা হয়েছে যে তারা একেবারে আওয়ামী লীগ করেন বা এরকম দেখেন, আমি তো তাদেরকে বলেছি, দেবে? আপনার সেই সময় মিডিয়াতে প্রকাশ হয়েছে এবং এটা আমার পক্ষ নয়। দেখেন, একটা স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, কলেজের টিচার, এদেরকে তো আপনি পরিবর্তন করতে পারেন যাদের সাধারণভাবে আমরা এবং আপনারা যারা নিয়োগ করতে তাদেরকে দিলেন না কেন? জাতীয় সংসদে যেহেতু একদিনের নির্বাচন অনুষ্ঠিত হয়, আপনাকে 40,100 প্রিজাইডিং অফিসার দরকার এবং কিছু রিজার্ভ রাখতে হয়, কোনো কারণে অ্যাবসেন্ট থাকলে, অসুস্থ থাকলে করতে হয়। আমাদের কিন্তু এত অফিসার অ্যাভেলেবেল না। আর ওনারা যেটা বলতে চাচ্ছেন, আমি তো বারবার বলছি ওনারা নির্বাচন করেছেন, আসল কথা কি জানেন? দেখেন, ওনারা 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, না করে ওনারা সেই নির্বাচনকে প্রতিহত করতে গিয়ে যে কাজটি করেছিল সারা জাতি সেটা দেখেছে, আগুন সন্ত্রাস দেখেছে। তারপর দেখেন, এটা তো স্বীকার করতে হবে যে দেখেন, ওনারা জাতীয় সংসদ নির্বাচন, 10ম জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করেন নাই, কিন্তু গত 5 বছরে যে প্রায় 6,000 স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ওনারা অংশগ্রহণ করেছেন, ওনারা বয়কট করেন না। ওনারা কিছু বড় বড় নির্বাচন জয়লাভও করেছেন, যেখানে জয়লাভ করেছেন সেখানে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর যেখানে জয়লাভ করতে পারেন নাই নির্বাচন সুষ্ঠু হয়নি। সেখানে তারা যেটা করেছেন, নির্বাচন কমিশন এবং কি করে সরকারকে বিতর্কিত করা যায় সেই প্রচেষ্টা চালিয়েছেন। আর এই নির্বাচনে আমি বলবো, দেখেন, আমি এই প্রজন্মের, আমরা যারা আছি এই প্রজন্মের, আমরা 71 মুক্তিযুদ্ধ করি নাই, বয়সের কারণে করা হয় নাই, আমরা শুনেছি। আসলে তো বলবো, একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি একটি 70-এর নির্বাচনের মতো নির্বাচন হয়েছে। আপনারা করে দেখবেন, এই কথা বলে 70-এর নির্বাচনকে স্বাধীনতার 48 বছর পরে যেই দলটিকে হাইকোর্টে নিষিদ্ধ করা হয়েছে, যাদের বিচার হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে, সেই দলের 25 জনকে আপনারা ওই দলকে বাতিল করলেন না। এটা নিয়ে আলাদা একটা প্রশ্নই আছে আমাদের, সেটা না। তারপর যাদের সাজা কার্যকর হয়েছে তাদের ছেলে মেয়েদেরকে মনোনয়ন দিয়েছেন। আমরা মনে করি আমাদের এই প্রজন্ম সেই শক্তিকে বা সেই ঐক্যফ্রন্টকে নির্বাচনে ভোট দিতে পারে এবং সেটার প্রতিফলন এই আলোচনা আসবে। একটু স্বামীর কাছ থেকে শুনে আসে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন, যেটা প্রিন্স ভাইয়ের হয়তো বক্তব্য আছে, যেটা ওনাদের তো যেটা প্রধান দুটো দল, তাদের এক ধরনের এজেন্ডা আছে। আপনারা এবার অনেক আলাপ আলোচনার পরে বলেছেন বিরোধী দলের ভূমিকা পালন করবেন এবং অনেক সমালোচনা আপনাদের শুনতে হয়েছে গত মেয়াদে যে ঠিকমতো দায়িত্ব পালন। এইবার কিভাবে বা কি প্রক্রিয়ায় আপনারা যে বিভিন্ন সময় জানান দিচ্ছেন যে খুব শক্তিশালী বিরোধী দল হবেন, যদি একটা রূপরেখা আমরা জানতে পারতাম। প্রথম কথা হচ্ছে যে ডেফিনেটলি আমাদের 22 জন সদস্য আছে, তার সাথে যুক্ত হবে মহিলা সদস্য 4 জন, আরো যোগ হবে। বিএনপি যদি যোগ দেয় তাহলে বিএনপিও যোগ দিবে, মানে আপনারা 26 জন হবে। স্বতন্ত্র আছে মনে হয় 4 জন বা 3 জন, তো 30 জন সংখ্যাটা কম মনে হয়। কিন্তু পার্লামেন্টারি প্রসিডিংসে যে কোনো ইস্যুতে বিরোধী দলের জন্য একটা নির্ধারিত সময় থাকে, যেমন বাজেট অধিবেশনে বিরোধী দলের জন্য একটা নির্ধারিত সময় থাকবে, তখন দেখা যাবে আমরা এই 30 জন সময় বেশি পাবো সরকারি দলের বাকি 270 জনের থেকে। তো সেটার একটা অ্যাডভান্টেজ তো আমরা নিবই। আর আপনি কথা বলতে চাইলে সংসদে তো কথা বলতে কোনো বাধা নেই। এখন আপনার প্রসঙ্গে মনে পড়লো 73-এর সংসদে তো খুব কম সংখ্যক ছিলেন, কিন্তু তারা যথেষ্ট গরম রাখতেন, তথ্য রাখতেন। সেনগুপ্ত সেই সময় ছিলেন, আরেকজনকে যেন ছিলেন ভুলে গেলাম, খুব সম্ভবত খানে সবুর উনিও ছিলেন। তো যেটা হচ্ছে এখন মূল ব্যাপারটা হচ্ছে মানে আওয়ামী লীগ কতটা সমালোচনা গ্রহণ করতে, সহ্য করতে প্রস্তুত, মানে আতাউর রহমান খান ছিলেন, ইন্টারনালি আওয়ামী লীগ কতটা মানসিকভাবে এটা নিতে পারবে, এটার উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ। কয়েকটা জিনিসের উপর নির্ভর করবে। একটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, কোনো সন্দেহ নেই, যেভাবেই হোক এটা সমালোচনা থাকতে পারে, কিন্তু ভিক্টরিটা বিশাল এবং এটা ইনক্লুসিভ ইলেকশনে, যে ইলেকশনে বাংলাদেশের সকল দল অংশগ্রহণ করেছে অ্যাডমিটেডলি, এটা তো ডিনাই করা যাবে না। এটাকে কি বাংলায় অন্তর্ভুক্তিমূলক বলবো না অংশগ্রহণমূলক বলবো? অন্তর্ভুক্তিমূলক মানে আসছিলেন এই অর্থে, এবং দলীয়গতভাবে প্রেসবারে বলছেন যে অংশগ্রহণমূলক, এখন ওনারা বলতে পারে অন্তর্ভুক্তিমূলক বলা, কাগজে কলমে অংশগ্রহণমূলক, কিন্তু আসলে জনগণ এবং রাজনৈতিক দলগুলো তাহলে ইংরেজি শব্দটাই আপনারা অংশগ্রহণ করতে পারেন না, দুটোই ইনক্লুড করে, এটা পার্টিসিপেটরি আর কি। এনিওয়ে, তো যেটাই হোক, মানে একটা কাঠামোগত দিক থেকে ব্যালটে কিন্তু সব মার্কা ছিল। তো সেটার পরে যে ভিক্টরি পাওয়ার পরে এখন বাংলাদেশ কোন পথে হাঁটবে? এখন বাংলাদেশ চাইলে সর্বোচ্চ পর্যায়ে স্বৈরতন্ত্রের পথে হাঁটতে পারে, কোনো বাধা নাই, ইনস্টিটিউশনাল কোনো বাধা এই মুহূর্তে নাই। সংখ্যায় বিজয়, কর্মী বাহিনী, প্রশাসনের উপর নিয়ন্ত্রণ, সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ, সব মিলিয়ে আবার বাংলাদেশ একটা অসাধারণ উদার রাষ্ট্র হতে পারে। ওকে, আপনি ওই কুইন এলিজাবেথের গোল্ডেন এজ করতে পারেন, আবার তার স্টেপ সিস্টার মেরি, ব্লাডি মেরি টিউডর, তার মতো ডার্ক এজ করতে পারেন, মানুষ পুড়িয়ে মেরেছে ধর্মের নামে। শুধু কোনটা করবেন সেটার উপর নির্ভর করবে। তো আমি খুব আশাবাদী এ কারণে,
ভোটের পর থেকে এ পর্যন্ত কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে আমি ভোটের উচ্ছ্বাস যতটা দেখেছি তার থেকে বেশি সতর্কতা দেখেছি। একটা জিনিস একটু বলি যে আপনি দুটো চমৎকার জিনিসের এটা খুব দ্বান্দ্বিক, যে হয় একটা গণতান্ত্রিক স্বৈরতন্ত্রেরও সুযোগ থাকে, আবার একবার উদার একটা রাষ্ট্র স্থাপনে। আপনি যে এলিজাবেথের চলচ্চিত্র থেকে উদাহরণ দিলেন শেখর কাপুরের, সেখানে কিন্তু এলিজাবেথ প্রথমে তার বিরোধী দলকে নির্মূল করে তারপরে কিন্তু একটা গোল্ডেন এজ প্রতিষ্ঠা করেছে। আপনি কি মনে করেন যে সেই ধরনের সম্ভাবনা আছে তাহলে যে আমরা সবকিছু সমান করে দিয়ে একটা উদারনৈতিক বাংলাদেশ করব, নাকি সবাইকে নিয়ে? ওখানে there is a big issue on religion, Catholic and Protestant, এবং সেই ইস্যুটা প্রথমে তাকে রিজলভ করতে হয়েছে, এবং ওটা যখন রিজলভ হয়ে গেল এলিমিনেট করতে হয়েছে একটা বিরোধী শক্তিকে, বাট মানে সেটার মধ্যে তাকে অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট ছিল, অনেক কিছু ছিল। তো এরপরে আলটিমেটলি উনি কিন্তু একটা গোল্ডেন এজ ক্রিয়েট করতে পেরেছে। বাংলাদেশের জন্য সুবিধাটা হচ্ছে কি, আমাদের তো ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট কোনো ভাগ নাই, আমরা এক সমজাতীয়, কোনো ভাগ এই সময়টা আমাদের নেই, শিয়া সুন্নি কোনো ভাগ নাই। সো আমাদের এখানে তো আসলে সমস্যাবিহীন একটা রাষ্ট্র, আমরা আপাত দৃষ্টিতে বাঙালি এবং আদিবাসীরা মিলে একই রকম খাই, আদিবাসী কিছুটা আছে আর কি। তো আমরা একটা সিঙ্গেল প্লেটে 16 কোটি লোক থাকি যারা হোমোজেনিয়াস, একই রকম খাবার খাই, একই রকম কাপড় পরি, একই রকম দেখতে, একই রকম আমাদের হ্যাবিট, এর কোনো সমস্যা নেই। সো এত বড় পৃথিবীর মধ্যে কোনো সিঙ্গেল প্লেটে এত বেশি একই রকমের লোক পৃথিবীর আর কোথাও নাই। সো এইটার একটা ইন্টারনাল শক্তি স্ট্রেংথ অসাধারণ। এখন উদার হতে গেলে অবশ্যই বাবর তার ছেলে হুমায়ুনকে কয়েকটা কথা বলে গিয়েছিলেন, কয়েকটা হুমায়ুন শুনেছে, কয়েকটা শোনেনি। যেমন হুমায়ুনকে বলেছে মাঝে মধ্যে তোমাকে ক্ষমা করতে হবে, উদারতা দেখাতে হবে, অর্থাৎ তোমার উদার হওয়ার মতো ক্ষমতা আছে। এখন ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে এই মুহূর্তে আওয়ামী লীগ আছে, কিন্তু ক্ষমতা আওয়ামী লীগ দেখাবে না, এটা হচ্ছে রাষ্ট্রের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আরেকটা হচ্ছে বিরোধী দল হিসেবে আপনারা আওয়ামী লীগকে কি সেই অবস্থার জন্য কোনো, আমরা ফ্র্যাঙ্কলি বলি, আমি গত 7 মাস সংসদে ছিলাম এবং আমরা কোনো বিষয়ে ছেড়ে কথা বলিনি। মিডিয়াতে এই বিষয়ে আমাদের যথেষ্ট রিপোর্টিং হয়েছে। আমরা যখনই যে ইস্যু আসবে আমরা অবশ্যই দ্ব্যর্থহীন কণ্ঠে বিরোধী দলের ভূমিকা পালন করব। এটা নিয়ে কারোর মধ্যে কোনো কনফিউশন থাকার কোনো সুযোগ নাই। আগের বারও করেছি, তবে হ্যাঁ আগের বার আমাদের 3 জন মন্ত্রী ছিল। এখন মন্ত্রী থাকার কারণে তারা যেহেতু কালেক্টিভিটি এবং কনফিডেন্সিয়াল ওথ নিয়ে থাকেন, তারা সংসদে অথবা সংসদের বাইরে কখনোই যে মডেলে আপনার বিরোধী দল ছিল সেটা নিয়েও যথেষ্ট আলোচনা ছিল যে এইভাবে আসলে কতটুকু মন্ত্রীরা কখনোই বিরোধিতা করতে পারতো না, কিন্তু মন্ত্রী ছাড়া বাকি যারা আমরা ছিলাম 10-12 জন 15 জন তো প্রতিদিনই কথা বলতাম এবং মাননীয় স্পিকার আমাদেরকে যথেষ্ট সময় দিতেন। তো এখন আমরা যেহেতু মন্ত্রীও নেই, আমাদের সুযোগ আরো বেশি, আমরা আরো বেশি কথা বলবো। এখন ব্যাপার হলো আমরা কথা বলেই গেলাম কিন্তু কোনো কাজ হলো না, অর্থাৎ আমাদের গঠনমূলক সমালোচনার কোনো পজিটিভ রেসপন্স সরকার করলো না। তখন কিন্তু এই যে পাবলিক উইজডম রিফ্লেক্ট হওয়ার যে একটা আমাদের দাবি, পাবলিক মতামত রিফ্লেক্ট যদি হয় তাহলে কি মাঠে নামবেন? এইটা খুব কঠিন প্রশ্ন। বাংলাদেশে মাঠে রাজনীতি করার মতো পরিবেশ এখন নেই, কারণ দেশে অর্থনৈতিক, যেমন বিএনপি কিন্তু বলেছিল যে নির্বাচনে যাচ্ছে একটা রাজনৈতিক প্রচার অভিযানের অংশ হিসাবে, মানে আন্দোলনেও আছে নির্বাচনে। আপনারা যদি আপনাদের কথা না শুনে সরকার উদার রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, তাহলে সেটা আসলে পরবর্তী সময় বোঝা যাবে যে কোন লেভেলের কথাটা শুনলো না। এখন যদি খুব সিরিয়াস ন্যাশনাল ইস্যু থাকে যেটা আমাদেরকে শুনছে না, তখন প্রয়োজনে আমরা মাঠে নামবো। বাট বিএনপির ক্ষেত্রে যেটা হয়েছে, আমি মানে খুব খোলামেলাই বলবো, বিএনপির যে পরিমাণ ভোট পাওয়ার কথা, রেজাল্টে জয় পরাজয় পরের কথা, এমপি হওয়া পরের কথা, কিন্তু ভোটের রেজাল্টে এটা রিফ্লেক্ট হয়নি। এখন কেন হয়নি? অনেকগুলো দাবি বিএনপি করেছিল, সেগুলো মানা হয়নি, এটা সত্য। বিএনপির তো একটা দায়িত্ব ছিল, তার সমস্ত নেতাকর্মী নিয়ে সকাল থেকে বিকাল 6টা পর্যন্ত, রেজাল্টের আগ পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত কারবার বলছেন তাদেরকে নামতে দেয়নি। কেন নামতে দেয়নি? কিন্তু সেখানে কি সংঘাত হয়েছে? আপনি 100টা লোক নিয়ে দাঁড়ালে আপনাকে কেন নামতে দেবেন? আপনি 25 তারিখ থেকে যে নতুন করে আবার গায়েবী মিথ্যা মামলা দেওয়া হলো, আমার একটা নির্বাচনী এলাকার কথা বলি, ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা নিয়ে এই নির্বাচনী এলাকা গঠিত। এই নির্বাচনী এলাকায় একটা উপজেলায় আপনার 125 জন, আর একটা উপজেলায় 57 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। এবং তারা কারা? এই 25 তারিখের পরে, 26 তারিখের পরে তারা কারা? তারা হচ্ছে ওই এক একটা সেন্টারের দায়িত্বপ্রাপ্ত লোক। এবং তাদেরকে মামলা দেওয়ার পরে যখন তাদেরকে আমরা জামিন করাতে আনলাম ঢাকায়, হাইকোর্টে জামিন দিল না, বললো যে আপনার ক্যান্ডিডেট ছাড়া আর কারো জামিন হবে না। এই যে লোকগুলোকে নির্বাচন পর্যন্ত তাদেরকে এলাকার বাইরে থাকতে হলো, তো তাদেরকে দিয়ে আমরা প্রতিরোধ করবো। আমরা কোন এজেন্টকে, এটা একটা কেন্দ্র বলেন, তাহলে এরকম একটা কেন্দ্র না, একটা নির্বাচনী এলাকা। অন্যগুলো কি আপনি সারা বাংলাদেশে? আমি আপনাকে বলি, এই যে আমার কাছে তথ্য আছে যে আমাদের একদম লিস্ট করা, যে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত আপনার মামলা হয়েছে 5753টি এবং সেখানে গ্রেপ্তার হয়েছে প্রায় 18,000। এই 5,000 মামলা কয়টা উপজেলায় হয়েছে? কোনটা? কয়টা নির্বাচনী এলাকায় মামলা হয়েছে? 300 উপজেলায় হয়েছে। 300 উপজেলায় 5,000? হ্যাঁ, তার মানে একটা উপজেলায় 300 মামলা হয়েছে। একটা উপজেলা, গাণিতিক ভাবে একটা উপজেলার কথা বলতে, একটা নির্বাচনী এলাকা। আপনার
আমি আরেকটা বলি, শেরপুরের আপনার আপনাদের জায়গাতি বলে একটা এলাকা আছে, মহাসচিব সেটা নির্বাচন কমিশনে গত 18 ডিসেম্বর তথ্য দিয়েছিল, বলতে দেন, সেটাতে মিলে না তো? এটা অবশ্যই মিলবে, এটা আমাদের অফিস থেকেই দেওয়া হয়েছে। এবং নির্বাচন সেই ঝিনাইগাতিতে আপনার নির্বাচনের মানে তফসিল ঘোষণা মানে প্রতীক বরাদ্দের পরে আপনার প্রায় 28টা মামলা হয়েছে প্রতীক বরাদ্দের পরে। আমি এগুলো একটাও ডিনাই করছি না, কিন্তু ফ্যাক্ট রিমেইন যে এরপরও তো যিনি প্রার্থী তার তো মাঠে শেষ পর্যন্ত দল নিয়ে কি তারপরেও আমাদের সেখানে আপনার আমার নির্বাচনী এলাকায় আমি বললাম 10 কোটি ভোটার, প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তাদেরকে এলাকা ছাড়া করলো। আমি এই মামলা দিয়ে বাড়িতে বাড়িতে পুলিশ, আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা তো রাজাকারের মতো ভূমিকা পালন করছে। অবজারভেশন হচ্ছে পুলিশকে আপনার আমার একটা আচ্ছা প্রিন্স ভাই যেটা জি বলুন। আমার একটা অবজারভেশন হচ্ছে বিএনপি যখন বুঝে গেছে যে আসলে সরকার পরিবর্তন যে কোনো কারণেই হচ্ছে না, তখন আসলে বিএনপি নিজেই একটু হতাশা হয়ে অনেকটা ভুল হওয়ার মতো। আমি শেষ করি। দ্বিতীয় হচ্ছে বিএনপি প্রথম থেকেই বলছিল অমুক ঘটনার পর থেকে পট পরিবর্তন হবে, এক পর্যায়ে বললো সেনাবাহিনী আসার আমরা আশা করেছিলাম, আরেক পর্যায়ে বললো যে নীরব বিপ্লব হয়ে যাবে ভোটে। মানে এই যে এক্স ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্সি, এটা আমার কাছে মনে হয় এই এক্স ফ্যাক্টরের সাথে একটু বলি, যেটা অ্যাডভোকেট কাউসার বলবার চেষ্টা করছিলেন যে তারা একটা বিশ্লেষণ কিন্তু করছেন, প্রতিদিনই প্রায় বিশ্লেষণ দিচ্ছেন যে কেন বিএনপি যথেষ্ট সফল হয়নি। তো উনি যেটা বললেন যে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এবং যাদের সঙ্গে মিত্রতা বিএনপির, সেটা একটা বড় ভূমিকা পালন করেছে। যেমন জামাত ইসলামকে ধানের শেষ প্রতীকে দিয়েছেন। বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি মুক্তিযুদ্ধের ঘোষক এবং বীরুত্তম খেতাবপ্রাপ্ত বঙ্গবন্ধুর নামে তিনি ঘোষণা করেছেন, না নিজের নামেও দিয়েছেন, তারপরে আবার তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমান পরবর্তীতে গ্রহণ করি। হ্যাঁ, তো এখন আপনার বিএনপি যারা র্যাঙ্ক এন্ড ফাইলে ছিলেন নেতৃবৃন্দ বা এখনো আছেন প্রায় সবাই মুক্তিযোদ্ধা, এবং তারা কেউ বীর উত্তম খেতাবপ্রাপ্ত, কেউ বীর বিক্রম খেতাবপ্রাপ্ত, কেউ বীর প্রতীক খেতাবপ্রাপ্ত, এবং খেতাব ছাড়াও বীর মুক্তিযোদ্ধা বিএনপি আছে। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল। এখানে উনি যেটা বললেন যে ধানের শেষ প্রতীক দেওয়ার কারণে এই যে জামাতের কথা বলা হচ্ছে, আপনি বারে উসকুস করছিলেন, বিভিন্ন ভাবে আসছে কথাগুলো, ব্যাপারটা এই প্রশ্নটা আমার ব্যক্তিগত নয়, প্রসঙ্গে উঠছে। তো যাই হোক, এটা আমি ক্লিয়ার করতে চাই। এই যে জামাত ইসলাম, তাই না, আজকে তাদেরকে বলা হচ্ছে কি যুদ্ধ অপরাধের আপনি শুনেন যুদ্ধ অপরাধের দায়ী। তাহলে কেন আপনি জামাতি ইসলামকে আপনি নিষিদ্ধ করলেন না? তারা বলছেন আইন প্রণয়ন করতে পারেনি। গত 10 বছরে আওয়ামী লীগ কারণে অকারণে মিনিটে আইন প্রণয়ন করেছে সংসদে, এই আইনটা তারা প্রণয়ন করতে পারলো না, পারে নাই, কারণ তারা বিষয়টা ঝুলিয়ে রেখেছে এবং এইটা নিয়েই তারা খেলতে চেয়েছে। না, তারা নির্বাচন কমিশনে নিবন্ধিত ছিল, এখন আর নেই। হ্যাঁ, তাহলে কেন এই আলোচনা? তারা নির্বাচনে যাবে কি করে? কেন আলোচনা? জামাত নামে তো নির্বাচন করে 2008 সালের পরে হ্যাঁ সংসদ জামাত নামে নির্বাচন করে নির্বাচন কমিশন নিবন্ধিত হতে হবে। আজকে শুনে উনি প্রশ্নটা করছেন যে ঠিক আছে ওনারা ধানের শেষ প্রতীক দিয়েছেন জামাতের 20-22 জন, জামাতকে দেই নেই, আমরা ব্যক্তিকে দিয়েছি, যাদেরকে দিয়েছেন তাদের কোন এলাকায় চিনে তারা কি আপনারা নিষিদ্ধ করলেন না কেন? আমি বলি এদের মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে আপনার যে কি বলে ভাতাপ্রাপ্ত মুক্তিযুদ্ধ আছে একজন, জামাতের নামে যাদেরকে বলছেন আপনারা, এই 22 জনের মুক্তিযুদ্ধ বানিয়েছে। আপনাদের আমলে ভাতা পায় 10,000 টাকা করে, তালিকা বহুবার চেঞ্জ করতে হয়েছে, প্রতি মাসে 10,000 টাকা করে ভাতা পায়। তো যাই হোক, এই কথা আমি বিষয় বলতে চাই না, এই কারণ এগুলো বলে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা অপচেষ্টা। ডক্টর কামাল হোসেনই বলেছেন যে কারণে ডক্টর কামাল হোসেনকে সাংবাদিক দুই একজন সাংবাদিক প্রশ্ন করেছেন, সেটার উত্তরে উনি বলেছেন, উনি নিজের থেকে বলেন উনি ক্লিয়ার করেছেন। এবং যদি সেটা বলে থাকেন সেটা গণফোরামের ব্যক্তিগত দলগত বক্তব্য, টোটাল ঐক্যফ্রন্টের বক্তব্য নয়। হ্যাঁ, বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি, আলোচনা হতে পারে, রাজনীতি যখন নতুন ভাবে আসবে বিষয়টি নিয়ে আমরা আমার দলীয় ফোরামে, ফ্রন্টের ফোরামে, জোটের ফোরামে আলোচনা হতে পারে। কিন্তু তার আগেই বিএনপিকে উপদেশ দেওয়ার নামে আর এরকম টক শো বা বিভিন্ন আপনার যে পত্র পত্রিকায় উপদেশ দেওয়ার নামে যেগুলো সামনে নিয়ে আসা হচ্ছে, এটা স্পষ্টতই এই সরকারের যে আপনার এই যে ভোট ডাকাতির যে চিত্র, সেই চিত্রটাকে ঢাকা দেওয়ার জন্য, আড়াল করার জন্য এটা নিয়ে আসা হচ্ছে। আজকে আমি বলি তো সরকারের কেউ না, সরকারের কেউ না, বাংলাদেশের সবাই জানে কে কোন পত্রিকায় কি লেখে, কার পক্ষে লেখে, এটা এক লাইন পড়লেই বোঝা যায়। তো যাই হোক, আজকে যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল, আমি যেটা বারে বলছি, যে একটা জনগণের অংশগ্রহণমূলক একটা নিরপেক্ষ নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগ ভেবেছে তাদের ভরাডুবি করবে, সেই জন্য তারা প্রশাসনকে ব্যবহার করে এই ভোট ডাকাতির মাধ্যমে এই নির্বাচনকে ব্যর্থ করে দিয়েছে। এবং এই যে আজকে শুধু বাংলাদেশ নয়,
আজকে দেখেন, আমি প্রথমে বলছিলাম, আপনি থামিয়ে দিয়েছেন আমাকে ওখানে, যে আজকে আমি প্রিজাইডিং অফিসারদের কথা বললাম, তারপর কিভাবে আসলো বললো যে পর্যবেক্ষক, বিদেশি পর্যবেক্ষক আসতে পারবে। প্রিজাইডিং অফিসার কি কোথাও রিপোর্ট করেছেন? ভাই তারা কথা দিচ্ছেন কেন আপনারা? আর বলবো না কেন, আপনারা বাধা দিচ্ছেন। প্রিজাইডিং অফিসারের বিভিন্ন স্তরে রিপোর্ট করার সুযোগ আছে। আসলে প্রিজাইডিং অফিসার সারা বিশ্বে তাদেরকে ডিএনএ টেস্ট করে তাদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন। তো যাই হোক, আমি বাস্তবতা মেনে উনি বলেছেন যে আমরা যে বক্তব্য দিচ্ছি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। বিএনপির দাবির সাথে বাস্তবতার মিল নেই। বিএনপির দাবির সাথে বাস্তবতার মিল আছে কি নেই জনগণ তার নিজের জীবন দিয়ে আজকে উপলব্ধি করছে, তার চোখ দিয়ে উপলব্ধি করছে। কারণ এই যে আমি বললাম আজকে নির্বাচন কমিশন আছেন পর্যবেক্ষকদের ব্যাপারে, আমরা বলেছি যে ডিসেম্বর মাসে বিদেশি পর্যবেক্ষকরা আসতে পারবে না, তারা বিভিন্ন কাজে ক্রিসমাস নিউ ইয়ার বলেছিলেন, কিন্তু তারা সেটা আমলে নেয়নি। প্রথম ডিসেম্বর মাসে নির্বাচন হয়েছে, সেটা আওয়ামী লীগ আমলে হয়েছে। আমি বিঘ্ন ঘটাচ্ছি, একটু প্রশ্নটা দিয়ে রাখি। ধরুন এই যে আলোচনা আপনি করছেন, তারপরে সরকার গঠিত হয়ে গেছে, মন্ত্রী পরিষদ গঠিত হয়ে গেছে, কি করবে সেটা নিয়ে প্রশ্ন আছে। আমি এক লাইনে শেষ করে আসছি যে সেই পর্যবেক্ষকদের না আসার জন্য ডিসেম্বরে নির্বাচন করলো, তারপরেও যারা আসতে চাইলো তাদেরকে ভিসা দেওয়া হলো না। আর দেশি পর্যবেক্ষকদের কি বললো নির্বাচন কমিশনের সুদক্ষ সচিব সাহেব, তিনি বললেন যে হ্যাঁ নির্বাচন পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে যেতে পারবে, কিন্তু তার মূর্তির মতো পর্যবেক্ষক করবে, তারা কোনো কিছু বলতে পারবেন না। আর কি সাংবাদিকদের কি বলা হলো, ভিতরে গিয়ে ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে না। আর ভোটারদের কি বলা হলো যে তারা মোবাইল ফোন নিয়ে ভিতরে যেতে পারবে, যাতে লাইভ কোনো কিছু ঘটে যদি তারা লাইভ না দেখাতে পারে বা তাদের প্রমাণ যাতে না থাকতে পারে। এই তো নির্বাচন। আজকে দেখেন শুধু এই বিষয় আমরা কি বলবো, আজকে একটু আগে আপনি বলছিলেন স্বৈরতান্ত্রিক দেশ, আজকে আমি আমার কথা বলবো না, সেটা একটা উদাহরণ হিসেবে আর কি আমি বলি একটা যে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, একটা বিখ্যাত একটা প্রতিষ্ঠান, তারা বাংলাদেশকে বলেছে বাংলাদেশ নাকি গণতান্ত্রিক অথবা ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশের তালিকাতেও বাংলাদেশ একটু উঠেছে, কিন্তু আবার ইমপ্রুভ করেছে। আমি বলছি গণতান্ত্রিক এবং ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশের তালিকাতেও নাই। কিছুদিন আগে জার্মান ভিত্তিক একটা প্রতিষ্ঠান সারা বিশ্বের 5টা দেশকে স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে আখ্যায়িত করেছে, তার মধ্যে বাংলাদেশ একটা। আজকে ধরেন আপনার ইয়ে কি বলেছে, আপনার নিউ ইয়র্ক টাইমস আজকে কি বলেছে, শেখ হাসিনা এমন একটি নির্বাচন না করলেও পারতেন। আচ্ছা এই জায়গা থেকে বলি, নির্বাচনের পরের দিন ওয়াশিংটন পোস্ট একটা প্রভাবশালী পত্রিকা, তারা লিখেছে শেখ হাসিনাকে ক্রমশ স্বৈরতান্ত্রিক হয়ে ওঠা। এই প্রসঙ্গেই বলি, আচ্ছা বাংলাদেশ টিআইবি যে রিপোর্টটা দিয়েছে, উনি তো অনেকগুলো বিদেশি রিপোর্টের কথা বললেন, টিআইবি যে রিপোর্ট দিয়েছে আপনারা প্রত্যাখ্যান করেছেন। নির্বাচন কমিশন একটা বক্তব্য দিয়েছে, এরপর তো আমাদের বক্তব্য এই নির্বাচনের আগে গাজীপুর সিটি কর্পোরেশন একটি বড় সিটি কর্পোরেশন, প্রায় 7 লক্ষাধিক ভোট, সেখানেও একটি পর্যবেক্ষণ সংস্থা বলেছিল যে 42% হয়েছে। তারা বলেছিল একটি ভোট কেন্দ্রে এখানে একটা ফাঁক আছে, সবগুলি ভোট কেন্দ্রে ওনারা ভিজিট করেন নাই, র্যান্ডাম স্যাম্পলিং এ করে ওনারা পুরোটা চাপিয়ে দিয়েছেন, এবং টিআইবি কিন্তু সেই কাজটাই করেছেন, ওনারা 1-2টা করে পুরোটার উপর চালিয়ে দিয়েছেন। শামীম ভাই টিআইবি রিপোর্ট নিয়ে আজকে আওয়ামী লীগও তার মত দিয়েছে, নির্বাচন কমিশনের সিসিও বলেছেন যেটা গ্রহণ করবে না, সারা দেশ মেনে নিয়েছে। এই আলোচনাগুলো এখন মেয়র একাডেমিক আর কিছু না। আমাকে একটু জবাব দিতে দেন। আপনার কাছে এক হচ্ছে গেজেট হয়ে গেছে, শপথ হয়ে গেছে, সবকিছু ঠিকই হয়ে গেছে, পার্লামেন্ট ডাকা হয়ে গেছে, এখন এই আলোচনাগুলো মেয়র একাডেমিক ছেড়ে আর কিছু না। আর কোনো তাৎপর্য নাই ওনারা যে দীর্ঘ আলোচনা করছেন বা এটা অনলি অপশন লেফট, সেটা হচ্ছে ইলেকশন ট্রাইব্যুনাল। সেটা বিএনপি অ্যাভেল করবে কিনা সেটা বিএনপির বিষয়, যে তারা মামলা করবে কিনা, সেটারও তথ্য সেরকম আছে কিনা আমাদের কাছে, মানে এই ধরনের গ্রাউন্ডে কতটা হবে তথ্যভিত্তিক। সেকেন্ড যেটা 200 এর উপরে আসলে তথ্য আমাদের কাছে চলে এসেছে। এখন আমাদের দেখতে হবে হচ্ছে নেক্সট বাংলাদেশ কেমন হবে, কি হবে, বিএনপির অবস্থান কি হবে। আমি এটা ফিল করি যে এখনো এই পরিস্থিতিতে বিএনপির বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব অনেক দেখেই আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কথা বলছে। কোল্ড ওয়ার যখন শেষ হলো তখন সবাই ভাবলো রাশিয়ার গুরুত্ব শেষ, আর দেখা গেলো কোল্ড ওয়ারের পরে আমেরিকা রাশিয়া নিয়ে আরো বেশি কনসার্ন, এখনো নতুন ভাবে ঘুরে দাঁড়াচ্ছে। সো বিএনপির এখনো প্রচুর ভোট আছে, বিএনপি এখনো গুরুত্বপূর্ণ রাজনীতিতে। আমার কাছে যেটা মনে হয় কোন ইলেকশন নিয়ে কথা বলে খুব একটা লাভ হয় না। কিন্তু এই যে প্রতিবেদনগুলো হয় বা উনি যেগুলো বিদেশি প্রতিবেদন পড়েন, তার কি কোনো তাৎপর্য নাই বা আমাদের শেখার কোনো কিছু আছে কিনা? এর কাউন্টার অনেক প্রতিবেদন আওয়ামী লীগের পক্ষেও আছে, আওয়ামী লীগ আনতে পারবে, দেখাতে পারবে, করতে পারবে। একটা ভোটের পারসেপশন আছে,
একটা কথা তো সত্য যে বিএনপি মাঠে শক্তভাবে দাঁড়াতে পারেনি। বিএনপি যদি শক্তভাবে দাঁড়াতে না পারে জনগণ আপনার রাষ্ট্রের সন্ত্রাসের মুখে কিভাবে দাঁড়াবে? আপনি আপনার যদি রাজনৈতিক সক্ষমতা সন্ত্রাসের মুখে কিভাবে দাঁড়াবে? আপনি টোটাল রাষ্ট্র ব্যবস্থাকে তো বিএনপি জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। যারা চালাচ্ছে তারা তো জনগণ। পুলিশ কি জনগণ না? আর্মি কি জনগণ না? অ্যাডমিন ক্যাডার কি জনগণ না? রাজনৈতিক কর্মী কি জনগণ না? তারাও জনগণ। 300 আসনের মধ্যে যদি 50টা আসনে বিএনপি প্রতিরোধ করতে না পারে তাহলে তো বিএনপির পক্ষে আপনি সেই প্রতিরোধের ভয়ে আমি একটু শেষ করি, মামলা দিয়ে আপনারা এলাকা ছাড়া করেছেন, জনগণের মধ্যে ভীতির সঞ্চার সৃষ্টি করেছেন। বিরতি থেকে ফিরে আমি কথা দিচ্ছি আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ইমরান সালে প্রিন্স এবং অ্যাডভোকেট কবির কাউসার। আমরা একটা ছোট বিরতির পর ফিরছি। দর্শক, ফিরে এলাম জনতন্ত্র গণতন্ত্রে। কবির কাউসার ভাই, এই যেমন একটা কথা আছে, পাগলকে শাকো নেড়ো না, মানে পাগলকে বলছে পাগল তো শাকো নাড়িস না কেন? যে আজকের যত বিবৃতিগুলো শুনলাম আওয়ামী লীগ নেতাদের, মনে হচ্ছে বিএনপিকে এরকম বলা যে বিএনপি তো শাকো নাড়িস না কেন, এর দরকারটা কি? মানে তারা তো অভিযোগ করছে, আপনারা আবার শাকো নাড়তে বলছেন না? এখানে হচ্ছে কি দেখেন, প্রিন্স ভাই কতগুলো কথা বলেছেন। প্রথম শুরু করেছেন প্রধানমন্ত্রীর সংলাপ নিয়ে। সংলাপটা কিন্তু আমরা চাইনি। আমরা আওয়ামী লীগের অবস্থান থেকে বলি, আমরা বলেছি কাদের সাথে সংলাপ করবো। কিন্তু প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, হ্যাঁ উনি একদিনের সংলাপ করেছেন এবং এই সংলাপ সফল হয়েছে বলে কিন্তু সকল রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করেছেন। ওনারা যাই বলুক, প্রধানমন্ত্রী বর্ষা রেখে তো নির্বাচনে গিয়েছেন। আমরা প্রতারিত হয়েছি। দেখেন, প্রতারিত হয়েছেন তো পরে প্রতারিত হয়েছি। আপনারা যে কৌশলে জিতে বিশ্বাসঘাতকতা করেছেন। দেখেন, আমি যে স্পষ্ট বলি, আমাদের 10 কোটি 40 লক্ষ ভোটার, যে স্পষ্ট করে বলি 20 থেকে 25% লোক বিভিন্ন সংগঠন করেন জড়িত, বাকি 80% লোক কিন্তু সাধারণ জনগণ। আপনারা তো ভোটারকে ভোট কেন্দ্রে যেতে ওই সাধারণ জনগণকে এটা শুনে না দেখেন, এটা স্বীকার করতে, ওই সাধারণ জনের আপনারা কোনো মেসেজ দিতে পেয়েছেন? অবশ্যই। আমরা বলেছি আমরা ক্ষমতায় গেলে শেখ হাসিনা আমার সরকার প্রধান হবেন। আপনারা বলতে পারেন না আপনাদের সরকার প্রধান কে হবেন। পাশাপাশি আপনারা এমন বিতর্কের সৃষ্টি করেছেন যেটার প্রভাব নির্বাচনে পড়েছে। আপনারা নির্বাচন শুনেন, নির্বাচন একটা বিয়ের মতো, অনেকগুলো ব্যাপার বিদ্যমান। আপনারা তো ওখানে আপনারা কোনোটাতে জান নাই। শুনেন, মানে শান্তির মতো স্তব্ধতা শুরু করেছেন। আপনারা নির্বাচনী প্রক্রিয়া যে বিষয়গুলি দরকার, আপনারা আমরা 2008 সালে যেহেতু একটি ওয়ান এলিমেন্ট গভর্নমেন্ট ছিল, আমরা একটা নিয়ম করেছিলাম একটা নির্বাচনে একাধিক প্রার্থী দেওয়া যাবে। আমাদের রাজনৈতিক দল ছিল, কারণ ওই তো মামলার বিষয় ছিল। আপনারা এবার কি করলেন সেই বিষয়টা প্রয়োগ করতে। ওয়ান ইলেভেনে কি হলো এটা? অর্থাৎ এবার ঢুকিয়েছেন, আগে ছিল না। আপনি জানেন না এই প্রসঙ্গে বলছিলাম যে ওনারা যাই করুক সেটা আপনারা এত কেন তাদেরকে আর কি? এই যে আমরা রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনটা করেছিল, ওনারা কি করলেন? 4-5 জন প্রার্থীকে মনোনয়ন দিলেন। হ্যাঁ, আমরা ধরেছিলাম ওনাদের মামলা থাকতে পারে, কিন্তু সেটা তো সেদিকে যায় নাই। সেটা হচ্ছে মনোনয়ন বাণিজ্যে। একজন 5 কোটি টাকা দিয়েছে, ওনার আছে, আরেকজন 6 কোটি এটা সারা জাতি দেখেছে। আমাদের একজন বিজ্ঞ সাবেক আমলা এই কথাটা স্বীকার করেছেন। আমি নাম ধরে বলতে চাই, সিলেটে একের মনোনয়ন, উনি তো বিএনপি মনোনয়ন পেয়েছিলেন। মানে আপনারা কি এখনো তাহলে কি পরাজয়ের বিশ্লেষণটাই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের জন্য, নাকি বিএনপি কি করবে? আমরা তো বলি আমাদের সাথে আওয়ামী লীগ একটা দীর্ঘদিনের প্রাচীন সংগঠন। বাংলাদেশে যত অর্জন এটা কিন্তু এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। প্রথমটা জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, আর যদি দেশের উন্নয়নটা বলেন সেটা তার সুযোগ্য কন্যা জনতা শেখ হাসিনার নেতৃত্বে। আমরা ধরে নিচ্ছি যে ওনারা একটা বড় রাজনৈতিক দল। আমরা তো ওনারা বিভিন্নভাবে ফেস করতে চাই। আমরা সাংগঠনিক ফেস করতে চাই, রাজনৈতিকভাবে করতে চাই, নির্বাচনের মধ্যে দিয়ে করতে চাই, কিন্তু ওনারা চান বিতর্কিতভাবে আসতে। ওনারা যেটা বললেন, মানে যে প্রসঙ্গে কাউসার ভাইয়ের কাছে ছিলাম, যে ওনারা যা ঘটে গেছে, কিন্তু প্রতিদিন দেখছি আওয়ামী লীগের নেতারা তোমরা নামতে পারলে না কেন, কিছু করতে পারলে না কেন, এটা কেন? কারণ ওনারা নির্বাচনটাকে বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে, যার জন্য বলতে হচ্ছে ওনারা এই প্রক্রিয়ায় না আসে। আমরা চাই নির্বাচন কমিশনকে, মানে আপনারা তাদের মঙ্গলের জন্য অবশ্যই দেখো ওনা আমাদের সাথে আসুক, আমরা আমাদের রাজনীতি ফেস করি। আওয়ামী লীগ এত মঙ্গল প্রার্থনা করছে কেন বিএনপি? না, একটা হচ্ছে যে মানে আওয়ামী লীগ নীরব বিএনপি বা বিএনপির নীরব কৌশল নিয়ে আওয়ামী লীগ সতর্ক সর্বদাই, এবং আমি মনে করি এই বিষয়ে তাদের সতর্ক হওয়ার যথেষ্ট কারণও আছে।
একটা জিনিস তো স্বীকার করতে হবে যে বঙ্গবন্ধু কন্যা দেশের বেশ ভালো কিছু ড্রাইভ দিয়েছেন। এখন সামনে যদি এটা এক্সেলারেট করতে পারে, বিএনপিকে আরেকটু অপেক্ষা করতে হবে। কিছু ঐতিহাসিক পট পরিবর্তন অটোমেটিক হয়ে যায়, যেটার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। আবার কিছু পরিবর্তন আপনি শত চেষ্টা করে করতে পারবেন, সময় অপেক্ষা করতে হয়। আপনি 2008 থেকে এখন পর্যন্ত আমি খুব সম্মানের সাথে বলবো বিএনপির কোনো কৌশল সফল হয়নি, বা আরো বলবো বিএনপির আসলে কোনো কেন্দ্রীয় কৌশলও ছিল না। বিএনপি হেজিটেশনের মধ্যে ছিল বিভিন্ন সময়, ভোটে যাওয়া না যাওয়া নিয়ে, কার সাথে যাবো কার সাথে যাবো না। একটু নিশ্চিত করে উনি তাহলে যে অভিযোগগুলো করলেন সেই অভিযোগ যোগ আপনি বলছেন কৌশলের অভাব, নাকি সেই অভিযোগটাই আমি প্রধান? সেই অভিযোগগুলো সম্পর্কে এখনই বলবো না, এগুলো অনেক তথ্যবহুল, কিন্তু আমি এটা স্পষ্ট বলবো বিএনপি রাজনৈতিক প্রার্থী হিসেবে তার সম্পূর্ণ দায়িত্ব পালন করতে পারেনি, সম্পূর্ণ সাহস দেখাতে পারেনি। ভোটের দিন 300 আসনে 300 প্রার্থী অ্যাক্টিভ ছিল না, হয়তো বা প্রিন্স ভাই ছিলেন, কিন্তু আমি নিজে ভোট করে বলছি 300 আসনে 300 প্রার্থী অ্যাক্টিভ ছিল না। অনেকেই পরাজয় আগেই মেনে নিয়েছে, অনেকেই ঝুঁকি নেয়নি, অনেকেই দেখছে সরকার পরিবর্তন হচ্ছে না, একটা মোটামুটি সুবিধাজনক অবস্থানে তারা চলে গিয়েছিল। যাই হোক, সে কারণেই এখন আর তাদের অপেক্ষা করা ছাড়া কোনো ফলাফলটা বিপর্যয় ঘটেছে। এখন দ্বিতীয় যেটা হচ্ছে, বাংলাদেশে যদি এখন বিশাল বাঁধ হয়, নদী ভাঙ্গন না থাকে, মানুষের দারিদ্রতা না থাকে, বিশাল ভালো এয়ারপোর্ট হয়, অনেক ভালো ট্রান্সপোর্ট সার্ভিস হয়, কর্মসংস্থান হয়, তাহলে একটা বিরোধী দল হিসাবে বিএনপির ওয়েট করাটাই সব থেকে বেটার হবে। প্রিন্স ভাই, মানে যে আপনাদের কথা নীরবতা বলছিলেন, তাদেরকে কি ভাবিয়ে তুলছে? ওনারা বলছেন যে কি বলেন, আপনি প্রশ্ন করেছিলেন যে বিএনপি নিয়ে তারা এত কদম কথা বলছেন, কেন কথা বলছেন জানেন? ওনারা জানেন যে কোন প্রক্রিয়ায় নির্বাচনটা হয়েছে, ভোট ডাকাতি, জালিয়াতি, সন্ত্রাস এবং যা যা করার ওনারা করেছেন। এই কারণে মনের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে সব সময়, যে কি এটা যে করে ফেললাম। নীরবতা তাদের ভাবনায় ফেলছে। নীরবতা কেন? আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আমরা আমাদের নেতা কর্মীদের পাশে দাঁড়াচ্ছি, যেসব আমাদের 19 জন নেতা মারা গেছে তাদের বাড়িতে যাচ্ছি, তাদের কবর জিয়ারত করছি, তাদের অন্য নেতা কর্মী যারা মামলায় জর্জরিত, এই নির্বাচনে মারা গেছে অবশ্যই আপনি বলেন, আমি হিসাব দিই, আমার কাছে তথ্য আছে। আমি নির্বাচনে আপনাদের 19 জন, ইয়েস, এই নির্বাচনে আমাদের 19 জন মারা গেছে, তাদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন। অবশ্যই তাদের, আমাদের মহাসচিব সহ প্রথম দিন গেল বালাগঞ্জে। আমি একটু আসি, এই নির্বাচনের মাধ্যমে দুটি জিনিস হয়েছে। একটা হচ্ছে আপনার প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন তো বটে মানে সম্ভব নয়, এবং সেখানে জনগণের ভোটাধিকার প্রয়োগও সম্ভাবনা নেই। আরেকটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন, আগামী নির্বাচন যাই হোক, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে জনগণের অংশগ্রহণমূলক হবে না। স্থানীয় সরকারগুলোতে আমি বলছি, আজকে দেখেন ওনারা বলছেন যে, আপনিও বলেছেন যে এখন কি হবে, হয়ে গেল সবারই প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন যেটা কিন্তু আলোচনায় খুব কম আসছে, যে এই যে সংসদ সদস্য হিসেবে ওনারা যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন, মন্ত্রিসভা, এটা তো অবৈধ। আপনার সংবিধানের গুরুতর লঙ্ঘন। সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে দুটি কারণে সংসদের অবসান ঘটিবে, একটা হচ্ছে সংসদের মেয়াদ শেষ হওয়ার পরে, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক ভেঙে দেওয়ার কারণে। তো এখন বাংলাদেশের সংসদ সদস্য কতজন? 600 না 300? আমাদের 10ম সংসদ কিন্তু আগামী 28শে জানুয়ারি সংসদের মেয়াদ অবসান হবে। তাহলে তার আগেই তড়িঘড়ি করে কেন গেজেট, কেন শপথ? এটা হচ্ছে ওই নার্ভাসনেস থেকে যে তারা ভোট ডাকাতি করেছে, ভোট চুরি করেছে, এবং ওই যে বলেছেন এখন তো হয়ে গেছে কি হবে, এই জন্যই তারা এগুলিকে ঢাকা দেওয়ার জন্য, আড়াল করার জন্য এই সংবিধানের গুরুতর লঙ্ঘন। এবং আপনি জানেন যে গত পরশুদিন এই ব্যাপারে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন রিট করেছেন, এটা হয়তো আগামীকাল একটা আদেশ আসবে। এটা তাহলে এখন পর্যন্ত কি অবৈধ এরা? কারা? অবশ্যই শামীম ভাই অবশ্যই লিখে ফেলেছে। তাহলে দুইটা জিনিস বলছি। আমি আরেকটা প্রশ্ন আসছে, আজকে ওনারা বলেছে, কিছুক্ষণ আগে বললেন নির্বাচন কমিশন টিআইবির বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। করবেই তো, কারণ এই নির্বাচন কমিশন তো এই ব্লুপ্রিন্টের পার্টনার। এই নির্বাচন কমিশন কি বলেছে? যে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে এরকম কোনো তারা তথ্য পায় নাই। এই মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী কারা? মানে উনি প্রিজাইডিং অফিসারদেরকে বুঝিয়েছেন, উনি এই যে সহকারী প্রিজাইডিং অফিসারের কথা বলেছেন। তো এরা তো ডিএনএ টেস্টের মাধ্যমে নিয়োগকৃত আওয়ামী লীগের, এদের কাছ থেকে তথ্য নিয়ে কি আপনার পাওয়া যাবে? এই যে বারবার উনি যে ডিএনএ টেস্ট বলছেন, এই যে ধরে নিলাম যে এটা যদিও তাৎপর্য এরকম হয় যে আপনাদের অনেক নেতাকর্মী, অনেক মানুষ, অনেক সমর্থক, এদেরকে ঠেকানো এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে না আপনাদের? ওনার বক্তব্যটা আমি খণ্ডন করিনি। উনি প্রথমে বলতে চেয়েছিলেন যে সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না, কিন্তু আমরা কিন্তু খুব গর্ব করে বলতে পারি যে এই নির্বাচনটি আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় ছিল, কিন্তু নির্বাচনটি পরিচালনা করেছে নির্বাচন কমিশন। হ্যাঁ, আমরাও একটা শঙ্কায় ছিলাম, যেহেতু আমাদের
সংসদ ভেঙে দেওয়ার সুযোগ নাই সংবিধানের মধ্যে, আমাদের এমপিরা রিজাইন করে না, মন্ত্রিপরিষদ ভেঙে দেওয়া হয় নাই। তো লক্ষ্য করে দেখবেন এই যে নির্বাচন প্রক্রিয়াটা ৪৫ দিনের প্রক্রিয়াটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কটা নির্বাচনী সভা করেছেন উনি রাষ্ট্রীয় কোনো প্রোটোকল নেয় নেই, প্রোটেকশন নিয়েছেন। জাতির জনকের কন্যা হিসেবে উনি একটা সুবিধা পান, সেটা নিয়েছেন। অর্থাৎ আপনি বলছেন নির্বাচনকালীন সময় যা যা কোড অফ কন্ডাক্ট যেটা এবং থাকার কথা। আমাদের নির্বাচনী সভাগুলি করেছে রাজনৈতিক দল, এখানে কোনো উনি কোনো নেন নাই। পাশাপাশি আমরা খুব এটাও আতঙ্কিত ছিলাম, আমাদের যারা মন্ত্রী ছিলেন, আপনি লক্ষ্য করে দেখবেন এই গত ৪৫ দিনের নির্বাচনের আগে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই যে নির্বাচনী আইন ভঙ্গ করেছে। তাহলে এখন আপনারা দলকে পাশাপাশি আমাদের এমপিদের বিরুদ্ধে কথা ছিল, দেখেন এটা তো অনেক অভিযোগ করার কথা ছিল, উনি জাতীয় পার্টির, ওনারা বিএনপি, কেউ অভিযোগ করে নাই। পাশাপাশি একটা কথা দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের কথা হাসে, আমরাই তো তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম। আবার আপনিই বাতিল কারণ কি, কারণটা কি? গলা টিপে হত্যা করেছে, কারণ জনগণের আমাকে বলতে পাবে না এই কারণেই। দেখেন তখন ওনাদের রাষ্ট্রপতি ছিলেন আমার স্যার মহামান্য রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন স্যার, উনি সারা বাংলাদেশে, উনি সয়েল সেন্সার, আমিও সয়েল সেন্সার, আমরা একই ডিপার্টমেন্টের, আমার স্যার সারা বাংলাদেশে একজন প্রধান তত্ত্বাবধায়ক সরকার খুঁজে পান নাই, উনি নিজেই সেই পদে আসীন হলেন। সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। দেখেন তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কথা ছিল ৯০ দিন, হলো 2 বছর, দীর্ঘ সময় থাকার কথা 10 জন, হয়েছেন ৬২ জন। আর যে 2 দল আমরা গর্ব করি, 2 দলের 2 প্রধান যিনারা জেলে থাকতে হয়েছে, প্রধানমন্ত্রী ছিলেন, ওনাদেরকে জেলে যেতে হয়েছিলেন। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো এই বাংলাদেশে, উনি যদি সব বলেন আমরা বলবো কি? না না আমি তো উত্তর দিচ্ছি, নিশ্চয়ই বলুন। আমরা চাই না এই দেশে একদিনের জন্য একটা অনির্বাচিত সরকার থাকুক। আরেকটা কথা উনি বলে দিয়েছেন, দেখেন গেজেট হওয়ার পর একটা আইন আছে, উনি সাংবিধানিক ব্যক্তি, ওনার কিছু আছে, এখানে বলা আছে গেজেট হওয়ার 72 ঘন্টার মধ্যে স্পিকারের কাছে শপথ নিতে হবে, না নিলে অন্য কোনো কমিশনে নিতে হবে। সংবিধান তো আমরা সব শুনে নেব না কেন? আমরা একেবারে শেষে গুণার কাছে প্রশ্ন করব যে এগুলো বিকৃত ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আমরা আসবো, আমি আসবো। বিকৃত ব্যাখ্যা হইতা আপনি বলতে চাচ্ছেন পরিকরি কেন? সাথে সাথে পরিকরি হবে না। আরেকটা দেখেন, এটা কি লেখা আছে? ওই সংসদ থাকে না, আপনি জানেন একেবারে আসবো প্রিন্সিপাল চ্যালেঞ্জ করলাম, কোথায় লেখা আছে? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বা এমপিরা পরবর্তী থাকেন না। কি বলেন, আবার বলেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং সদস্যরা শপথ নেওয়ার পর আগের জন্য কোন জায়গায় আছে একটু মাঝে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, তার কাছে আপনার কি মনে এরকম কোন একটু কষ্ট বা খেদ হয় যে উনি যে অভিযোগ করলেন তারপর আপনি এমপি হলেন? সংক্ষেপে বলুন। আমার প্রিন্স ভাই যেটা বলছে এটার পিছনে একটা যুক্তি আছে, কিন্তু এটার মেয়ার টেকনিক্যালিটিস, এটা এমন কোন সাবস্টেন্টিভ ডেভিয়েশন না যেটার জন্য একটা সংসদ একটা নির্বাচন বাতিল হয়ে যাবে। অর্থাৎ একজনও, আমি তো বাতিলের কথা বলি না, আমি অবৈধ বলি। আমি আইনের ব্যাখ্যা ভালোমতো শুনেন। বলা আছে আপনার নির্বাচনে গেজেট হওয়ার ৯০ দিনের মধ্যেই শপথ নিতে হবে। ঠিক আছে, কোথাও বলা নাই সংসদ ভেঙে শপথ নিতে হবে, কোথাও বলা নাই মন্ত্রিসভা ভেঙে শপথ নিতে হবে। শপথ যখন আপনি নিয়ে নিলেন তাহলে আগের সংসদটা কি হবে এটা কোথাও বলা নাই, কোথাও বলা নাই। যদি কোথাও বলা অধিবেশন একটু বুঝেনি আমরা, কোথাও যদি বলা না থাকে তাহলে কোন ইন্টারপ্রিটেশনটা আমরা নিব যে এটা অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে গেছে, তার মানে কোনো বিচ্যুতি মানে কোনো রকম। আপনি কি লেখা আছে মানে একেবারে সময় শেষ, আপনার কথা দিয়ে শেষ করি, আমি শেষ, আমি 30 সেকেন্ডে শেষ করব। যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচন হলো বাংলাদেশের মানে কপালে কলঙ্কের তিলক এঁকে দিয়েছে এবং এটার কারিগর হচ্ছে আওয়ামী লীগ। তো আজকে এই নির্বাচনের মাধ্যমে বিএনপির পরাজয় ঘটেছে, আমাদের এখানে এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের নৈতিক পরাজয় ঘটেছে, তাদের নৈতিকতার নৈতিক কোনো ভিত্তি নেই। এই আলোচনা সুপ্রিয় দর্শক চলবে, আমরা দীর্ঘ রাজনীতির আলোচনা করব, বিবিধ প্রসঙ্গে আলোচনা করব, নির্দিষ্ট প্রসঙ্গে আলোচনা করব, আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, সৈয়দ এমনাজ সালেহ প্রিন্স এবং অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন। দর্শক, আপনার আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।